আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। চারদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর কণা মাত্র নেই। মায়া বুঝতে পারে না সে কোথায়, কতক্ষণ বা কতদিন সে এখানে আটকে আছে। এমন সময় ক্যাচ করে একটা আওয়াজ হয় কোথাও। মায়া দেখে খুলে যাচ্ছে এক দরজা। কোনো ঘরে ও বন্দি সেটা এখনো বুঝতে পারছে না সে। একটা ছোট মোমবাতি আর থালা হাতে নিয়ে এগিয়ে আসছে এক নারী মূর্তি। মায়ার সামনে থালা রাখতে রাখতে মায়া দেখে নারী মূর্তি আর কেউ নয়, মিনতি। মায়া কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু তার আগে মিনতি বেরিয়ে যায় ঘর থেকে। বন্ধ হয়ে যায় দরজা। সবাইকে শুভ বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আজ তোমরা শুনছ লেখিকা মুকুলিকা দাসের কলমে ছায়া মানুষ। লেখিকার বহু গল্প ইতিমধ্যেই প্রথম সারির অডিও স্টোরি চ্যানেলগুলোতে তোমরা শুনেছ। মুকুলিকার নিজের চ্যানেল মুকুলিকার ডায়েরিতে অন্য স্বাদের বিভিন্ন গল্প তোমরা শুনতে পাবে। তাহলে আর দেরি না করে শুরু করছি কাউন্টলেস টেলসে এই প্রথমবার মুকুলিকা দাসের লেখা ভয়ের গল্প ছায়া মানুষ। ঘরটা বেশ বড়, তবু কেমন দমবন্ধ হয়ে আসছে মায়ার। পুরো খাট জুড়ে রজনীগন্ধা আর গোলাপের ছড়াছড়ি। ফুলশয্যার খাট অবশ্য এমনই হয়। আসলে একটা ভয়ও চেপে বসেছে হয়তো। বিয়ের রাতে সব মেয়েদের মধ্যেই কি এমন ভয় কাজ করে? একটা অচেনা লোক, অচেনা ঘর, অচেনা সংসার, অচেনা বিছানা হঠাৎ করে আপন করে নেওয়া কি এতই সহজ? দরজা খোলার খুট করে আওয়াজ হয়। আরো জড়সড় হয়ে যায় মায়া। মানুষটা ঘরে ঢুকছে। মনে মনে নিজেকে প্রবোধ দেয়, মানুষটা অচেনা কোথায়। তিনি যে মায়ার স্বামী। বিয়ের আগে তার ছবি দেখেছিল মায়া। বেশ সুদর্শন পুরুষ, তবে সামনাসামনি বসে কথা হয়নি কখনো। বিয়ের এতগুলো পর্ব সারল, তখনও লজ্জায় মাথা অবধি তুলতে পারেনি। এমনকি শুভ দৃষ্টির সময়ও মাথা নিচুই ছিল ওর। মায়া কেন যে এত লাজুক? কাকিমা হঠাৎ করেই বিয়ের সম্বন্ধটা এনেছিল। মায়া সেদিন 3rd ইয়ারের পরীক্ষা শেষ করে ঘরে ঢুকছে। হঠাৎ করে ওর সামনে একটা ছবি রেখে জিজ্ঞেস করে, ছেলের বাড়ি থেকে তোকে খুব পছন্দ হয়েছে, ওরা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চান। বিয়ে না হওয়া অবধি ঘরে থাকবি তুই, একদম বেরোবি না। আর বিয়ের আয়োজন নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা আমরা ঠিক দেখে নেব। ঠিক আছে। কাকির মুখের উপর না কোনোদিন বলতে শেখেনি মায়া, সেদিনও পারল না। তখনও মানুষটার নাম অবধি জানা হয়নি মায়ার। কাকিমা তাকে বলেও দেয়নি। আজ ছবিটা মনে করছে মায়া। ছবির সঙ্গে সামনের মানুষটিকে আজ মিলিয়ে দেখতে পারবে। এই কয়েকদিনে কতবার যে ছবির মানুষটা তার স্বপ্নে এসেছে, কত রকমভাবে, কত মিষ্টি করে ডেকেছে। সেসব স্বপ্নে কেমন হারিয়ে যেত মায়া। মায়া, মায়া, তোমার পছন্দ হয়েছে তো আমাকে? তুমি চিন্তা করো না, বৃথা ভাবছো এত। বিয়ের পর তোমার সংসার খুব খুশির হবে, কোনো দুঃখ থাকবে না তোমার, দেখবে। আমি দায়িত্ব নিয়ে বলছি মায়া, তোমার ছবি দেখেই তোমাকে বড় মনে ধরে ফেলেছে আমার। তুমিও ভালোবাসবে তো আমায়? মায়া, মায়া, মায়া। সেসব স্বপ্নে কেমন হারিয়ে যেত মায়া। ঘুম ভেঙে প্রথম প্রথম লজ্জা লাগলেও পরে বেশ ভালো লাগতে শুরু করেছিল মানুষটাকে। ওর ছবি দেখেই
যেন অদ্ভুত এক ভালো লাগা তাকে বারবার ঘিরে ধরত স্বপ্নে, আর এরপর নিশ্চয়ই বাস্তবেও। আর আজ সেই স্বপ্নগুলো সত্যি হবার দিন চলে এসেছে। মায়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে, লোকটার পায়ের শব্দ ধীরে ধীরে প্রকট হচ্ছে। লোকটা মায়ার সামনে এসে পড়েছে। লম্বা একটা ঘোমটা দিয়ে এখনো মুখ ঢেকে রেখেছে মায়া। লোকটা মায়ার সামনে এসে বসে। উত্তেজনায় চোখ বুজে ফেলে মায়া। আমি ঘুমোচ্ছি, তুমি ওই পাশে শুয়ে ঘুমিয়ে পড়ো। আর ওই কাল সকালে তোমায় ডাকতে একজন আসবেন, তিনি যা যা বলবেন সব মেনে চলবে। এই বলে লোকটা বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়ে। মায়া পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারে না। ওর ধাতস্থ হতে সময় লাগে খানিক। কি হচ্ছে এসব? কেমন একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে সবটা। বাসর রাতে এমন হয়? এমন হওয়ার কি কথা ছিল? ঘুমটা সরিয়ে ফেলে মায়া। ঘরের মৃদু আলোতে ঘুমন্ত মানুষটার দিকে তাকায় ও। আর তাকাতেই সারা শরীর কেঁপে ওঠে ওর। ও কি ভুল দেখছে? ভুলই নিশ্চয়। দুহাতে চোখ ঢেকে নেয় ও। তারপর আবার তাকায়। না, ভুল দেখেনি। ছবির যে লোকটিকে মায়া দেখেছিল তার সঙ্গে মায়ার পাশে শুয়ে থাকা লোকটির কোনো মিল নেই। এ লোকটি অনেকটা বয়স্ক, মায়ার কাকার বয়সী হবে প্রায়। এসব কি হচ্ছে? মায়া নেমে পড়ে বিছানা থেকে। ওর পুরো শরীর কেমন অবশ হয়ে আসছে। ওর ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে। কিন্তু কোথায় যাবে ও? কাকার বাড়িতে ফিরে যাবে? কিন্তু কিভাবে যাবে? ওর কাছে তো এই জায়গাটাও অচেনা। মাথা কাজ করছে না মায়ার। এতক্ষণ ধরে দম বন্ধ লাগছিল মায়ার। এবার যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। নিজেকে টেনে টুনে ঘরের বাইরে বেরিয়ে আসেও। ঘর থেকে বেরোতেই দেখে লম্বা বারান্দা। বারান্দার শেষটা যেন অন্ধকার গিলে খেয়ে নিয়েছে। মায়া সেদিকেই এগোতে থাকে। ও এখন দিশেহারা। ও জানে না কি করবে। সবটা ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মতো লাগছে ওর কাছে। অন্ধকারে এগোতে ভয় লাগছে না মায়ার। এটা ভীষণ আশ্চর্যের। কোনো এক আকর্ষণ শক্তি যেন ওকে টেনে নিয়ে চলেছে। একটার পর একটা ঘর পেরিয়ে এগিয়ে যায় মায়া। 7 নম্বর ঘর পেরিয়ে 8 নম্বর ঘরের সামনে আসতেই ও থমকে দাঁড়ায়। বারান্দা এখানে ফুরিয়ে গিয়েছে। ওর সামনে এখন একটা ঘর। হালকা করে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। মায়া ঢুকে পড়ে ভেতরে। ঘরটায় মিষ্টি একটা গন্ধ, যেন কেউ ধূপকাঠি জ্বালিয়ে রেখে গিয়েছিল একটু আগেও। অন্ধকার এখানে অতটা তীব্র নয়। একটা পাল্লাবিহীন খোলা জানলা। সেদিক দিয়ে জ্যোৎস্না এসে স্নিগ্ধতায় ভরিয়েছে ঘরটা। ঘরে আসবাব বলতে একটা চৌকি, একটা আলনা, একটা টেবিল আর চেয়ার। দেখে বোঝা যাচ্ছে অনেক আগে কেউ একজন ঘরটায় থাকতো, এখন আর থাকে না। পাল্লাবিহীন জানলার দিকে এগিয়ে যায় মায়া। জ্যোৎস্না গায়ে এসে পড়ছে ওর। অদ্ভুত এক শীতলতায় মায়া কেমন নরম হয়ে যায়। ও বুঝতে পারে ওর মহা সর্বনাশ হয়েছে। বিয়ে নামক প্রহসনের মাধ্যমে কাকা কাকি অনাথেই মেয়েটির বোঝা ঘাড় থেকে নামিয়েছে। হয়তো বিনিময় মূল্যও পেয়েছে তার বদলে। ভুল একজন মানুষের ছবি দেখিয়ে মায়াকে ভুলিয়ে রেখেছিল ছল করে। চোখ বুঝলে এখনো মানুষটার ছবি ভাসছে মায়ার মানুষ পর্দায়। চোখ বেয়ে নামছে অশ্রুধারা। মায়ের জীবনে কি আরো অভিশাপ অপেক্ষা করছে? ও জানে না।
ভেজা চোখেই ডান দিকের দেওয়ালে চোখ যায় মায়ার, আর সঙ্গে সঙ্গে আরও একবার ভূত দেখার মতো চমকে ওঠে সে। ওর সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যার ছবি মায়ার মানুষপটে চিরস্থায়ী হয়ে থেকে গিয়েছে। জ্যোৎস্না স্নিগ্ধ আলোয় ছবিতে দেখা সেই মানুষটি যেন আরো স্বপ্নালু হয়ে উঠেছে। মায়ার ইচ্ছে হলো মানুষটিকে একটু ছুঁয়ে দেখে। তুমি তো মায়া, তাই না? মায়ার শরীরে শিহরণ খেলে যায়। এমনই কণ্ঠস্বর তো সে শুনেছিল স্বপ্নে। তবে কি স্বপ্ন দেখছে মায়া, নাকি সব সত্যি? তুমি স্বপ্ন দেখছো না মায়া, সবটাই সত্যি, খুব নির্মম সত্যি। আমি জানতাম তুমি আসছো। আপনি কে? আপনার পরিচয়? আর এই বাড়ির ফাঁদটা কি? আমার তো আপনার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তবে এতগুলো প্রশ্নের উত্তর যদি তোমায় এখনই দিতে পারতাম, কিন্তু সময় যে নেই আমার হাতে। আমায় যে চলে যেতে হবে। জ্যোৎস্নার তীব্রতা কমলেই আমি ছায়া মানুষ, তখন চাইলেও আমি কিছুই বলতে পারবো না। সময় নেই মানে? কোথায় যাবেন আপনি? ছায়া মানুষ কি? সব বলবো। তুমি কাল রাত 12টায় এই ঘরে চলে এসো। ওরা হয়তো তোমাকে আসতে দেবে না, ঘরে তালাও দেখতে পারো, চিন্তা নেই। 12টা বাজলেই তালা নিজে থেকেই খুলে যাবে। আসলে রাত 2টো বাজার আগে আগেই আমাকে ফিরতে হয়। তুমি ঠিক 12টায় আসবে কিন্তু। এবার আমায় যেতে হবে, সময় শেষ। তুমি ওই ঘরে ফিরে যাও, ভয় নেই। ওই লোকটা অন্তত তোমার কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু মায়ার কথা শেষ হয় না, তার আগেই মানুষটার অবয়ব কেমন অন্ধকার হতে শুরু করে, যেন এক ছায়া। তারপর ম্রিয়মান জ্যোৎস্নার আলোয় মিলিয়ে যায়। মায়া পাথরের মূর্তির মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর যেভাবে এসেছিল এক ঘোরের মধ্যে তেমন ঘুরেই ফিরে আসে ওর বাসর ঘরে। ঘরের এক কোণে বসে ঘুমিয়ে বাকি রাতটুকু কাটিয়েছিল মায়া। সকালে দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেয়ে চমকে ওঠে সে। বয়স্ক লোকটি তখনও অঘরে ঘুমোচ্ছে। ভয়ে ভয়ে দরজা খোলে মায়া। সামনে দাঁড়িয়ে বেটে খাটো এক মহিলা। দরজা খুলতে এত দেরি হচ্ছিল কেন? এত ঘুম কিসের? মায়া চুপ করে থাকে। অনেক প্রশ্ন জমেছে মনে, কিন্তু কাউকেই আর বিশ্বাস করতে পারছে না সে। তাই চুপ থাকাটাই উচিত মনে করে সে। এই বাড়ির অনেক রীতি রেওয়াজ আছে, এসব সেসব পালন করতে হবে। কাপড় চোপড় কিছু এনেছো বলে তো মনে হচ্ছে না। ব্যবস্থা করছি, এসো। মায়া মাথা নিচু করে তার পিছনে পিছনে যায়। সারাদিনে এটা ওটা নানা নিয়ম মানতে বাধ্য হয় মায়া। মুখের উপর কথা বলতে সে শেখেনি কোনোদিন, তাই যে যা পারছে ওকে নিয়ে বলেই যাচ্ছে। কথাগুলো শুনে মায়ের দুঃখ পাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। বরং রাত 12টা কখন বাজবে সে চিন্তাই ওকে আচ্ছন্ন করে রেখেছে। রাত 10টা নাগাদ বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়ে সবাই। অবশ্য শুতে যাওয়ার আগে মায়াকে বারবার বলা হয়, এই যে মেয়ে, শোনো, এই যে এখন বিছানায় শুতে যাচ্ছ, শুয়ে পড়লে পরে আর কোথাও বেরোবে না, বুঝেছো? বারান্দায় রাতের বেলা হাঁটা চলা করা একেবারে বারণ। আর বারান্দার ঘরগুলোর দিকে চোখ তুলেও চাইবে না একদম। আর শেষের ঘরটায় যাওয়াও বারণ। ওই ঘরে 30 বছর হলো কেউ যায় না। তুমি তো ওদিক পারে যাবার কথা স্বপ্নেও ভাববে না, বুঝেছ?
10:30 নাগাদ মায়া যখন বিছানায় এসে বসে, ওই বয়স্ক লোকটা তখন ইতিমধ্যে শুয়ে নাক ডাকতে শুরু করে দিয়েছে। ক্লান্ত মায়ার মনে হলো লজ্জা, ঘেন্না, ভয় ভুলে শরীরটা এলিয়ে দেবে লোকটার পাশেই, কিন্তু নিজেকে সামলে নেয়। এক দৃষ্টে তাকিয়ে থাকে দেওয়াল ঘড়িটার দিকে। অবশেষে 12টা বাজে। মন্ত্রমুগ্ধের মতন মায়া দরজা খুলে এগিয়ে চলে। ওর ভেতরকার ক্লান্তি উবে গিয়েছে ম্যাজিকের মতন। ভয়ে জড়তা কিছুই আর নেই, আছে শুধু সম্মোহনী এক ডাকে সাড়া দেওয়ার দুরন্ত ইচ্ছে। ঘরে ঢুকতেই জানলার পাশে দেখা যায় সেই মানুষটাকে। আজ নিজেকে সামলে রাখতে পারে না মায়া, ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চায় মানুষটাকে। বিস্মিত মায়া দেখে তার আলিঙ্গনে কিছুতেই সে ধরতে পারছে না মানুষটাকে। যতবার আঁকড়ে ধরে, মেঘের মতন ভেজা শীতল স্পর্শ ভিজিয়ে দেয় তার শরীরটা। কেন বৃথা চেষ্টা করছো মায়া? আমায় তুমি ধরতে পারবে না। কেন? কারণ আমি যে মানুষ নই। তাহলে আপনি কে? আমি ছায়া, ছায়া মানুষ। আমায় শুধু জ্যোৎস্নার আলোতে দেখা যায়, তাও যখন তা তীব্র থাকে। এসব কি বলছেন আপনি? জানি তোমার বিশ্বাস হচ্ছে না, আমার নিজেরই বিশ্বাস হয়নি, অথচ এটাই সত্যি। আপনি মানুষ হন বা না হন, আমার যায় আসে না। আমি স্বামী হিসেবে আপনাকেই মেনেছি, আপনাকে মনে প্রাণে সবটা সঁপে দিয়ে বসে আছি। ভালোবাসি আমি আপনাকে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মায়া, কিন্তু এখনো সময় আছে। তুমি পালিয়ে যাও, আমি তোমায় রাস্তা বাতলে দেব। পালিয়ে কোথায় যাব? আমি যে অনাথ। আমাদের কত মিল মায়া, আমিও যে অনাথ। আপনি আমায় সবটা খুলে বলবেন কি? আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি প্রথম এই বাড়িতে আসি। চাকরি পাওয়ার জন্য আমি এই বাড়িতে এসেছিলাম। এই বাড়ির মেয়ে মিনতিকে পড়ানোর দায়িত্ব পড়ল আমার ওপর। বাড়িতে এসেই ওকে পড়াতে হবে। মাইনে খুব বেশি নয়, তবে থাকা খাবার খরচটা আলাদা করে ছিল না, এই ঢের। এই বাড়ির খবরটা আমাকে দিয়েছিল আমারই পরিচিত এক বন্ধুর মামা। এই ঘরেই আমার থাকার ব্যবস্থা হয়েছিল। দুবেলা মিনতিকে পড়াতাম আর নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতাম। দিব্যি চলে যাচ্ছিল দিনগুলো। তারপর এই বাড়িতে আমি মাঝে মাঝেই এক তান্ত্রিকের আসা যাওয়া দেখতাম। ব্যাপারটা প্রথম দিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে তার নিয়মিত যাতায়াত আমায় বিচলিত করে। তান্ত্রিকটি যে বিভিন্ন প্রকার অপকর্ম বা অপদেবতাদের সঙ্গে লিপ্ত, তা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। বাড়ির অন্দরমহলের গভীরে আমি তেমন যাওয়া আসা করতাম না। মিনতির কাছ থেকে সব জানতে পেরেছিলাম। মিনতির বয়স তখন 15 কি 16, তাই সহজেই ওর থেকে আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম। ও বাচ্চা মেয়ে, যা জানতো সহজ মনে সব বলেছিল। কি বলেছিল? মিনতির নিজের এক ভাই ছিল, যে ছিল প্রজিরিয়ার ভুক্তভোগী। প্রজিরিয়া সম্বন্ধে তুমি কিছু জানো কিনা জানি না, আমি সংক্ষেপে বলছি। ওটা আসলে একটা জেনেটিক ডিসঅর্ডার। এক্ষেত্রে মানুষ সময়ের আগেই বুড়িয়ে যায়। মাত্র 13-14 বছরের বাচ্চাকে দেখলে তোমার মনে হবে তার বয়স 70 কি 80। তার শরীরও বুড়িয়ে যায় সেই অনুপাতেই। ফলে মানুষের মৃত্যুও হয় খুব তাড়াতাড়ি। 13-14 থেকে 20 বছর অবধি বাঁচে এই প্রজিরিয়ার রোগীরা। মিনতির বাবা ওর ভাই জন্মানোর 2 বছরের মাথায় মারা যায়। আসলে ছেলের ওই দুর্দশা তিনি মেনে নিতে পারেননি। সে সময় মানুষ তো এত শিক্ষিত ছিল না। তারা ভেবেছিল কোনো অপশক্তির প্রভাবে তাদের ছেলের এই দশা। তারপর অনেক চিকিৎসা করেও যখন ছেলের স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না, মিনতির মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠলেন আর দ্বারস্থ হলেন ওই তান্ত্রিকের।
তিনি নাকি একটা রাস্তা বের করেছেন, কিন্তু সেই রাস্তা যে কি তা মিনতি আমায় বলতে পারেনি। তবে পরে সবই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। কি বুঝেছিলেন আপনি? এ বাড়িতে আমায় চাকরি দেওয়া ছিল ওদের সুপরিকল্পিত এক ফাঁদ, আর আমি বোকার মতো নিজে সেই ফাঁদে ধরা দিয়েছিলাম। আমার বন্ধুর মামা ছিল এই বাড়ির কোনো এক আত্মীয়। আমি এখানে আসার অনেক আগে থেকেই তান্ত্রিকের আসা যাওয়া ছিল এই বাড়িতে। আমার জন্মের সময়ের তিথি নক্ষত্র বিচার করে অনেক মানুষের থেকে তিনি আমায় বেছে নিয়েছিলেন, কারণ আমার কুষ্ঠির অনেকটাই নাকি মিলে গিয়েছিল মিনতির ভাইয়ের সঙ্গে। আমিও সরল মনে আমার বন্ধুর মামাকে আমার সমস্তটা খুলে বলেছিলাম, চাকরি পাওয়ার আশায়। কিন্তু আপনার জন্মের তিথি নক্ষত্র জেনে ওদের কি হবে? দরকার তো আছেই। জন্মের সময়ের তিথি নক্ষত্রের মিল না থাকলে আমার জীবনী শক্তি যে মিনতির ভাইয়ের মধ্যে সংস্থাপিত করা সম্ভব হবে না। মানে এসব কি বলছেন আপনি? সেই রাতটা আজও মনে আছে আমার। মিনতিকে শেষ সেদিন পড়িয়েছিলাম, তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে অসম্ভব গরমে ঘুম ভেঙে গিয়েছিল আমার। চোখ মেলতেই দেখতে পেলাম আমার শরীর বাঁধা একটা কাঠের পাটাতনের উপর, আর আমার সামনে চলছে এক বিশাল যজ্ঞ। অদ্ভুতুড়ে সব মন্ত্র পড়ে চলেছে সেই তান্ত্রিক। তার বিভৎস চেহারা আজও আমার স্মৃতিতে ভাসে, আর যজ্ঞের আগুনের অপর পাশে শুয়ে আছে মিনতির ভাই। দেখে মনে হচ্ছে যেন 60 বছর বয়স্ক এক মানুষ শুয়ে আছে। আমি তখনও ভালো করে বুঝতে পারিনি যে কি হতে চলেছে আমার সঙ্গে। আমার ছটফটানি দেখে এগিয়ে আসে মিনতির মা। তার চোখ ছলছল করছে জলে। তিনি বলেন, আমায় ক্ষমা করো বাবা, নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমায় এটা করতেই হতো। আমার জায়গায় থাকলে তুমি আমার পরিস্থিতি বুঝতে পারতে। চোখের সামনে ধুকতে ধুকতে সন্তান মারা যাবে, আর একজন মা ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়ে বসে থাকবে, তা কি করে হতে পারে? আমার আর কোনো রাস্তা ছিল না। ক্ষমা করো আমায়, এই খুনি মাকে ক্ষমা করো। বলেই তিনি চলে গেলেন। তারপর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমার শরীর থেকে সমস্ত শক্তি যেন বেরিয়ে যাচ্ছে। হাত পা অসাড় হয়ে পড়ছে। খানিক আগে যেভাবে ছটফট করছিলাম এখন আর পারছি না। আমার কণ্ঠ যেন বাকরুদ্ধ হয়ে আসছে। আমার যুবা শরীরটা কেমন দলা পাকাতে শুরু করেছে। শরীরের মাংস চামড়া সব কেমন যেন কোঁচকাতে শুরু করেছে। তুমি বিশ্বাস করতে পারবে না মায়া, মাত্র কিছু মুহূর্তের ব্যাপার আমার 30 বছরের জলজ্যান্ত তাজা যৌবনোচ্ছল শরীরটা পরিণত হয়ে গেল ষাটোর্ধ্ব এক বয়স্কের শরীরে। আমার পরিষ্কার দৃষ্টি কেমন ঝাপসা হয়ে আসছিল, তবু আমি স্পষ্ট দেখছিলাম মিনতির ভাইয়ের নুয়ে পড়া শরীরটা যেন ম্যাজিকের মতো ফিরে পেয়েছে লুপ্ত হয়ে যাওয়া যৌবন। আমার নিঃশ্বাস শিথিল হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম আমি মারা যাচ্ছি। আমাকে ওই অবস্থায় ফেলে সবাই চলে যায়। জানালার একটা খোলা পাল্লা দিয়ে জ্যোৎস্না ঢুকেছিল সেদিনও। এভাবেই আমার শেষ নিঃশ্বাস অবধি জ্যোৎস্নাটুকুই তো ছিল সঙ্গে। তাই হয়তো জ্যোৎস্নাই আমার আসা যাওয়ার পথ তৈরি করে দেয় আজও। মায়ার ভেতরটা হু হু করে ওঠে। সে কেঁদেই চলেছে অবিরত। এমন মৃত্যু কি মানুষের জীবনে আসে? এসব কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু না করেও তো উপায় নেই। এই মানুষটাকে সত্যি ভালোবেসেছিল মায়া। তার যে এমন পরিণতি তা সে মেনে নিতে পারছে না কিছুতেই। কেঁদো না মায়া, এই কাঁদবার সময় নয়। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে।
আমি তো নিজের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তোমার জন্য কিছু করার সুযোগ এখনো আছে। আমি চাই না তোমার পরিণতিও আমার মতন হোক। মানে? এখনো বুঝতে পারোনি? ওরে বোকা মেয়ে, তোমার কাকা কাকিমা সব জেনে বুঝেই তোমাকে এদের হাতে তুলে দিয়েছে। তোমার জন্মের তিথি নক্ষত্র মিলে গিয়েছে এই বংশের একমাত্র পুত্র সন্তানের সঙ্গে। তার 60 বছর পেরিয়ে গিয়েছে। সাধারণ মানুষের মতনই তার মৃত্যু হবার কথা, কিন্তু আরো একবার বাঁচার লোভ সে ছাড়তে পারছে না। একবার জীবন শক্তি অদল বদল করতে পেরেছে যখন, তার আবার হারানো যৌবন চাই। তাই এবার বিয়ের অছিলায় সে বেছে নিয়েছে তোমায়। আমার ছবি তোমায় দেখানো হয়েছিল যাতে তুমি বারণ করতে না পারো, আচমকাই বিয়ে নিয়েও তোমার মনে কোনো প্রশ্ন না ওঠে। আবার সেই যোগ্য হবে যা 30 বছর আগে হয়েছিল। আর হ্যাঁ, যে বৃদ্ধাকে তুমি দেখেছ সে আসলে মিনতি। এসব আপনি কি বলছেন? আমি আমি এবার কি করব? তোমায় পালাতে হবে, তবে শুধু পালালে হবে না, এই নিষ্ঠুরতার পথও বন্ধ করতে হবে চিরতরে, নচেত আরো কোনো মেয়ের বা ছেলের সর্বনাশ হবে। আমি যদি ভুল না হই, তাহলে কাল ওই তান্ত্রিক তোমার সঙ্গে দেখা করবে, আর পরশু হবে যজ্ঞ। এর মধ্যেই যা করার করতে হবে। আজ আর সময় নেই, আমায় ফিরতে হবে। তুমি কাল একই সময় এখানে আসবে, কিন্তু ততক্ষণে আমি কোনো রাস্তা ঠিক বার করে ফেলব। চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমায় রক্ষা করবই। এবার ফিরে যাও, কাল সাবধানে আসবে। ওরা তোমার উপর কড়া নজর রাখতে শুরু করবে কাল থেকেই। আচ্ছা, আপনার নাম? মায়ার প্রশ্ন শেষ হবার আগেই সেই মানুষটা ছায়া হয়ে মিলিয়ে গেল জ্যোৎস্নায়। সেই ছায়া মানবের সমস্ত কথা সত্যি হয়ে গেল। পরদিন মায়ার সঙ্গে দেখা হলো বৃদ্ধ এক তান্ত্রিকের। তার ভয়ঙ্কর চেহারা আর শকুনের মতন চাহনি মায়ের ভেতর ভয়ের মৃদু কাঁপুনি ধরিয়ে দিল। সারাটা দিন মায়ের মনে হতে লাগলো মৃত্যুর এক কালো ছায়া যেন তাকে সব দিক থেকে ঘিরে ধরেছে। আরও একটা জিনিসও খেয়াল করল মায়া। সেই বৃদ্ধ, মানে যার সঙ্গে বিয়ে হয়েছে, তার দিকে আজ তীক্ষ্ণ দৃষ্টি রাখতে শুরু করেছে। মায়া চিন্তিত হয়ে যায়। এই নজরবন্দি অবস্থা থেকে সে কিভাবে উদ্ধার পাবে? 12টার সময় যদি সেই ছায়া মানবের সঙ্গে দেখা না হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মায়ার কি তবে বেঁচে থাকার মেয়াদ ফুরিয়ে আসছে? রাত 12টা বাজে। চারদিক রোজকার মতো নিস্তব্ধ। বিছানার দিকে তাকিয়ে মায়া দেখে সেই বৃদ্ধ ঘুমিয়ে। নিশ্চিন্ত হয় মায়া। তার যাওয়ার পথ প্রশস্ত। অন্ধকার বারান্দা পেরিয়ে মায়া উপস্থিত হয় সেই ঘরে। আজ ছায়া মানব মায়ার আগেই উপস্থিত। এত দেরি করলে কেন মায়া? ওরা সব বুঝে গিয়েছে, যে কোনো সময় এই ঘরে চলে আসবে। আমায় কি করতে হবে? ওরা কালই যজ্ঞ করবে। যজ্ঞের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, যার জীবনী শক্তি ক্ষয়িষ্ণু তার রক্ত, আর যজ্ঞের মন্ত্রপুত জল। এই দুটোর মিশ্রণ ছিটিয়ে দেয় ওরা দুজনের গায়ে। তারপর জীবনী শক্তির অদল বদল ঘটে। আরেকটি কি গুরুত্বপূর্ণ কথা? যার জীবনী শক্তি গ্রহণ করবে বৃদ্ধ, তাকে হতে হবে খুঁত মুক্ত, মানে তার শরীরে কোনো রকম আঘাত থাকা যাবে না, নচেত। ছায়া মানবের কথা শেষ হলো না, তার আগেই খুলে গেল ঘরের বন্ধ দরজা। মায়া ভীত চোখে তাকালো পেছনে। সবটা বুঝে উঠবার আগেই কেউ যেন এক রুমাল চেপে ধরল মায়ের মুখে। ছটফট করতে করতে চোখ বুজে আসতে থাকে মায়ার। পুরোপুরি চোখ বুজে আসার আগে ও দেখতে পায়
ছায়া মানবের শরীরটা ছাই হয়ে মিশে যাচ্ছে। মায়ার হঠাৎ মনে হয় আর কোনোদিন হয়তো তার সঙ্গে মায়ার দেখা হবে না। মায়ার যখন জ্ঞান ফিরল, চারদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর কণা মাত্র নেই। মায়া বুঝতে পারে না সে কোথায়, কতক্ষণ বা কতদিন সেখানে আটকে আছে। এমন সময় ক্যাচ করে একটা আওয়াজ হয় কোথাও। মায়া দেখে খুলে যাচ্ছে এক দরজা। কোনো ঘরে ও বন্দি সেটা এখনো বুঝতে পারছে না সে। একটা ছোট মোমবাতি আর থালা হাতে নিয়ে এগিয়ে আসছে এক নারী মূর্তি। মায়ার সামনে থালা রাখতে রাখতে মায়া দেখে নারী মূর্তি আর কেউ নয়, মিনতি। মায়া কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু তার আগেই মিনতি বেরিয়ে যায় ঘর থেকে। বন্ধ হয়ে যায় দরজা। হাঁটুতে মুখ গুঁজে বসে আছে মায়া। মোমবাতি নিভে গিয়েছে অনেক আগেই, কিন্তু বেঁচে থাকার ইচ্ছে তার নেভেনি। এভাবে হেরে যাবে না। জেনে বুঝে মৃত্যুর কাছে, এই শয়তানগুলোর কাছে আত্মসমর্পণ সে কিছুতেই করবে না। ছায়া মানবের শেষের দিকের কথাগুলো মনে করতে থাকেও। কেঁদো না মায়া, এই কাঁদবার সময় নয়। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তো নিজের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তোমার জন্য কিছু করার সুযোগ এখনো আছে। আমি চাই না তোমার পরিণতিও। আচমকা ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। হ্যাঁ, একটা শেষ চেষ্টা তো ওকে করতেই হবে। রাত তখন অনেক, মায়া নির্ঘুম। ঘরে ঢুকে তিনজন মানুষ। মায়া বুঝে তারা মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে। বুকের ভেতর যে কম্পন চলছিল এতক্ষণ, তা ছড়িয়ে পড়ছে শরীরে। না, ভয় পাওয়া চলবে না, ওকে বাঁচতেই হবে। ওরা মায়ার হাত পা বাঁধতে শুরু করে, মুখে গুঁজে দেয় কাপড়। মায়া অনুভব করে মৃত্যুর কত কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ছায়া মানবের সঙ্গেও এমন হয়েছিল, কিন্তু বেচারা ভালো মতো সব অনুভব করার আগেই তো সব শেষ। মায়াকে এখন শুইয়ে দেওয়া হয়েছে একটা কাঠের পাটাতনের উপর। হাত পা মুখ সব শক্ত করে বাঁধা। যজ্ঞের আগুন ক্রমশ ধ্বংসাত্মক চেহারা নিচ্ছে। মায়া দেখল বৃদ্ধের হাত কেটে রক্ত নেওয়া হলো পিতলের পাত্রটিতে। ওর মধ্যে নিশ্চয়ই মন্ত্রপুত জলও রয়েছে। খানিক বাদে সেই মিশ্রণও ছিটিয়ে দেওয়া হবে ওর শরীরে, আর তারপর সব শেষ। মায়ার দু চোখ বেয়ে নামছে জলের ধারা। মায়ার হঠাৎ মনে পড়ে সেই ছায়া মানবের আবছা মুখ। সে কথা দিয়েছিল মায়াকে রক্ষা করবে, আসবে তাকে বাঁচাতে। মায়া একটা শেষ চেষ্টা তো করবেই, কিন্তু যদি না পারে তাহলে সে কি পারবে মায়াকে বাঁচাতে? নিশ্চয়ই পারবে। এতটা যখন সে করেছে মায়ের জন্য, সে শেষ মুহূর্তে নিশ্চয়ই আসবে। মায়া হাল ছেড়ে দেবে না। মায়া বাঁধা হাত দিয়ে কষ্ট করে শাড়ির আঁচলটা ধরার চেষ্টা করে। পেরে উঠছে না ঠিক। ধরতে গিয়েও ধরতে পারছে না আঁচলটা। এদিকে পেতলের পাত্রে মন্ত্রপুত জল ভরে উঠেছে, মিশ্রণ তৈরি। শেষ তিনটি মন্ত্র পুরে মায়ার গায়ে ছিটিয়ে দেবে। ওদিকে মায়া আঁচল ধরে ফেলেছে। সেখান থেকে বের করে আনছে চকচকে জিনিসটি। দুপুরের সেই টিনের থালাটি ছোট একটা টুকরো সযত্নে প্রস্তুত করেছে মায়া। এই মুহূর্তের জন্যই খুঁতহীন শরীর রাখা যাবে না। মন্ত্র পড়া শেষ। এবার তান্ত্রিক মায়ার শরীরে ছিটিয়ে দিচ্ছে মন্ত্রপুত জল। তার ঠোঁটে ক্রূর হাসি। প্রথমবার সহজেই সফল হয়েছিল সে, তাই দ্বিতীয়বারেও সফলতা নিয়ে সে পুরোপুরি আত্মবিশ্বাসী। খানিক বাদেই সে দেখবে মায়ার যুবা শরীরটা কেমন মুচড়ে উঠবে। আস্তে আস্তে বাঁকতে থাকবে শরীরটা। কুণ্ডলীর মতন আবছা জীবনশক্তি বেরিয়ে আসবে সেখান থেকে। সেই দৃশ্য দেখা বড়ই সুখকর। কিন্তু
এ কি, মায়ের শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না কেন? এমন তো হবার কথা নয়। উল্টে অপর দিক থেকে গোঙানি শুনতে পাচ্ছে সে। চোখের ফল উল্টো হচ্ছে কেন? বৃদ্ধের শরীর কেন বেঁকে যাচ্ছে? এমন তো হবার কথা নয়। মায়ার দিকে এগিয়ে আসে তান্ত্রিক। মায়ার চোখ বোঝার ভান করে আছে। তান্ত্রিক সন্দেহের দৃষ্টিতে তার দিকে ঝুঁকতেই অসম্ভব সাহসী একটা কাজ করে বসল মায়া। বাঁধা হাত দিয়ে প্রায় উঠে বসে নিজের কাঁধ ও মাথা দিয়ে সজোরে ধাক্কা দিল তান্ত্রিককে। ঘটনার আকস্মিকতায় ছিটকে গেল তান্ত্রিক, আর তার হাতে ধরে থাকা সমস্ত মন্ত্রপুত জল ছড়িয়ে পড়ল তার গায়ে। চিৎকার করে উঠল সে, সর্বনাশ হয়ে গেল যে। এবার তো আর কিছু ভাবার সুযোগ পেল না সে। তার শরীরও এবার মুচড়ে উঠতে শুরু করেছে। ছটফট করতে করতে হাতের সামনে যা পাচ্ছে সব ছুঁড়তে শুরু করে সে। যজ্ঞের আগুন তখনও জ্বলছে। জ্বলন্ত কাঠগুলো সে ছুঁড়ে দেয় খানিক দূরে রাখা খড়ের গাদায়। ঘরের ভেতরে থাকা নারী মূর্তি পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে দেখছে সব কিছু। মায়া তার দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আরতি জানায় তার হাত পায়ের বাঁধন খুলে দেওয়ায়। কিন্তু সেই নারী মূর্তি অর্থাৎ মিনতির কোনো বিকার নেই। সে ঘরের এক কোণা থেকে একটা কেরোসিনের জার উঠিয়ে নিয়ে ছড়াতে শুরু করে ঘরের চারদিকে। মায়া ভয়ার্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। এভাবে তো খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়বে সারা ঘরে, তারপর তো আর বাঁচারই উপায় থাকবে না। মায়ার চারদিকে উত্তাপ বাড়ছে। আগুন ধরতে শুরু করেছে তার শাড়িতে। ইতিমধ্যে পুরো ঘরে মানুষের মাংস পোড়ার বিভৎস গন্ধ ছড়িয়ে পড়েছে। মিনতিও হয়তো এতক্ষণে আগুনের লেলিহান শিকার হয়েছে। এবার মায়ার পালা। তীরে এসে এভাবে তরি ডুববে ভাবেনি মায়া। চোখ বুঝে নেয় সে। পায়ের নরম চামড়া আগুনের কবলে পড়েছে, আর রক্ষা নেই। হঠাৎ স্নিগ্ধ কোমল কোন পরশ পুড়ে যাওয়া পায়ের অংশে এক শীতলতা বয়ে আনে। মায়া লক্ষ্য করে তার হাত পায়ের বাঁধন খুলে যাচ্ছে। মুখে গুঁজে রাখা কাপড় বের করে দিল কেউ সযত্নে। তবে কি সে এলো, তার ছায়া মানব? কিন্তু কোথাও কেউ নেই, না ছায়া না কায়া, কিচ্ছু না। শুধু ভেসে আসছে এক আওয়াজ, যেন বহু দূর থেকে কেউ বলছে, পালিয়ে যাও মায়া, প্রতিজ্ঞা করেছিলাম আসবো, এলাম। তোমার কাজ ফুরিয়েছে, এবার চলে যাও। আমার শেষ শক্তিটুকু দিয়ে তোমার বাঁধন আমি খুলে দিলাম। আজ থেকে তুমি মুক্ত, আর আমিও। তোমায় তোমায় একবারও কি ছুঁতে পাবো না? আমি তো বরাবর কায়াহীন। আমায় স্পর্শে নয়, গলার স্বরে মনে রেখো, স্মৃতিতে বেঁধে রেখো। বিদায়। তোমার নাম? আর কোনো উত্তর আসে না। নামহীন সেই মানুষটির অদ্ভুতুরে স্মৃতি নিয়েই মায়া উঠে দাঁড়ায়। পায়ে প্রবল যন্ত্রণা, তবুও তাকে উঠে দাঁড়াতেই হবে। মায়া এগোচ্ছে ধীরে ধীরে। পেছনে জ্বলছে অভিশপ্ত সেই বাড়ি। পেছনে আর তাকাবে না সে। হাতে ধরে আছে ছায়া মানবের সেই ছবিটি। এতক্ষণ তোমরা শুনলে ছায়া মানুষ, রচনা মুকুলিকা দাস, গল্প পাঠে সায়নী, গল্পের সূত্রধার এবং ছায়া মানুষের চরিত্রে আমি শঙ্খ, মায়া বর্ণিশা, মায়ার কাকিমা শ্রেয়া, মিনতির মা অমৃতা, বাড়ির এক মহিলা দিব্যানী, মায়ার স্বামী কৌশিক, পোস্টার ডিজাইন রৌনক, আবহ ও ধ্বনি পরিকল্পনায় সুশ্রিক, পর্ব পরিচালনায় টিম কাউন্টলেস টেলস। তাহলে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও ভালো ভালো গল্প তোমরা শুনতে পারো। পরের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণে শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।